প্রথমে দেখা যাবে উত্থায় চ মহাসিংহং, দেখা যাবে যে শ্লোকের মধ্যে এখানে মহাসিং এবং হং কথাটাকে আলাদা করা হয়েছে। এই কথার অর্থ আলাদা, এখানে সিংহ নয়, ঠিক আছে। এখানে বলেছে মহা অসি, মহাসিং, মহা অসিং, বিরাট এক খড়গের কথা বলছে। তো এইগুলি সব প্রতীকী আমরা জানি পুরাণের। হং শব্দ হলো ক্রোধ সূচক, বা হং শব্দ বলা যায় উদ্যম সূচক। যে মহা অসির কথা বলছে, এটা বড় অসি চামুন্ডার হাতে, তিনি সেটা দিয়ে কাটছেন। এটা বোঝার বিষয় যে উত্থায় চ, দেবী উঠলেন, তার উপরে চাপলেন। হ্যাঁ, আমাদের যে করা না করার ভাব, এটাকে যখন সত্যি কথা বলতেই সাধকের যখন এই মূল ভাবটি যায়, তখন সে চারিদিকে এক বিভীষিকা দেখতে শুরু করে। কারণ তার এতদিন করা না করার উপর তার জীবন দাঁড়িয়েছিল। সে বুঝছিল কিন্তু সেই বোঝাতেও সে কিছু করছিল। এখন তার স্থিতি এমন হয়ে যায় ঠিক যেন ডালপালা ছাটা গাছের মতো, যে দেয়ার ইজ নাথিং টু ডু, কিচ্ছু করার নেই। আর গুরু বলবে না, তাহলে আমি কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো? এর কোনো উত্তর গুরু দেয় না, কারণ এর কোনো উত্তর হয় না। সামনে পাথর আছে এবং জলের গতি যদি জিজ্ঞাসা করে, আমি পাথরের মধ্যে দিয়ে কি করে যাবো, এর কি উত্তর হতে পারে? ও ডান দিক দিয়ে যাবে, না বাঁ দিক দিয়ে যাবে, না ওভারফ্লো হয়ে যাবে, না নিচ দিয়ে চলে যাবে, না নিচে বালি আছে বালি শোক করে সে বেরিয়ে যাবে? এর কোনো উত্তর হয় না। তো গুরুও কোনো উত্তর দেয় না, ফলে এই স্থিতি বড় ভয়ঙ্কর হয়ে যায়। তো ওখানে একটি উত্তর থাকে, কি? কোনো চিন্তা নেই, অস্তিত্ব সামলাবে, কোনো চিন্তা নেই, জীবন সামলাবে। বা এমন বলতে পারো, আমাদের যে উপনিষদ যে তত্ত্বমসি, এখানেও একটি অসি শব্দ, অসি তত্ত্বম অসি, আমি সেই পরম তত্ত্ব, আমি তত্ত্বমসি শ্বেত কেত। এই যে তুমি এত বিচার এত বিবেক করছো, এত কিছু ধরেছো, এত কিছু ছেড়েছো, এটা তত্ত্বমসি। তুমি যেই তত্ত্বকে খুঁজছো, অসি তুমি সেই তত্ত্ব, আর দ্বিতীয় কোনো তত্ত্ব নেই। তো এখানে মহা অসি দাঁড় করানো হয়েছে। একদিকে এরকম কথা হয় না, যেমন কীর্তনের ভাষায় বলে, মধুর সুরে সেই মুরলী কে বাজায় কে বাজায়, আমার মন প্রাণ হরণ করে কে বাজায় কে বাজায়। তা কি মুরলী বাজছে? যখন বলছে আমার মন প্রাণ হরণ করে, তখন বলছে কে বাজায় কে বাজায়, কে যাচ্ছে, হরণ করে কে চলে গেল। তো একই শব্দ দু রকম অর্থ, এই কবির এগুলি ভঙ্গিমা। তো এখানে মহা অসি বলতে সেই অসিও বটে, এবং এমন কথা বলা যায় খড়গও বটে। মূল ছেদন করার তো এইটাই, দুটোই জিনিস, আমি কিছু করব, আমি কিছু করব না, এতেই আমাদের জীবন ভাইব্রেট হয়। আর একে কাটার জন্য বিরাট অসি চাই। কে কি করলো, কে কি না করলো প্রশ্ন নয়, প্রশ্ন না আমি কি করলাম, আমি কি না করলাম, এটা বড় কঠিন প্রশ্ন। সেই জন্য দেবীকে উঠতে হলো, উত্থায়, তিনি উঠলেন। বলে এ বসে বসে কাজ নয়, কাটা কঠিন নয়, কিন্তু উঠতে হবে। এই প্রয়ত্ন সাধককেই করতে হবে, কেউ তার জন্য করে দেবে না, কোনো গুরুও করবে না, সম্ভবই নয়। যেমন আমাদের জন্য কেউ খেয়ে নিলে আমাদের পেট ভরা সম্ভব নয়, কোনো না কোনোভাবে আমাদের শরীরে তা প্রবেশ করতে হবে। ঠিক তেমনি এখানে উত্থায়, নিজেকে উঠতে হবে এবং নিজেকেই নিজের ছেদ করতে হবে। গুরু অনেক উপদেশ দিয়ে দিল, সব শুনে নিলাম, শিখে নিলাম, তারপরে গিয়ে সেই মননের রাজ্যে প্রবেশ করে শ্রবণের পরে আমাকেই এইটা সর্ট আউট করতে হবে। এটা সর্ট আউট না হলে তুমি অনেক জ্ঞানী হতে পারো, পণ্ডিত হতে পারো, কিন্তু তোমার বিলয় হবে না। তো তিনি ধাবত হলেন প্রবৃত্তির প্রতি। প্রথমে চণ্ড, আগে তো কিছু করা যায়, আগে আমরা আলোচনা করলাম যে নিবৃত্তি দেবীর কাছে নিয়ে যায়, ঠিক আছে, কিন্তু প্রবৃত্তির প্রতি আগে তো আমরা চুপ করে বসতে পারি, তারপরে দেখতে পারি আমার চুপ করে বসাও একটা কর্ম, এবং কর্মের মধ্যে আমি নেই। প্রথমে আমি এই গাছটা পুঁতছিলাম, তো আগে স্বাভাবিকভাবে আমাকে নিবৃত্ত হতে হবে। আমি করছি ভাবকে সমর্থন দিচ্ছে, দাঁড়া চুপ করে বসি। চুপ করে বসলেও দেখবো আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ কিছু না কিছু করছে, চোখ দেখছে, কান শুনছে, আমি না চাইতেও শুনছে, তার মানে দেয়ার ইজ নো মি। আমি না চাইতেও ঘটে, মলমূত্র জমছে, শরীরে হাওয়া স্পর্শ করছে, তার মানে আমার হওয়াই কিছু করা না করার উপর নির্ভর করছে।
আর এই হওয়ার মধ্যে আমার কোনো ডেলিভারেট চয়েস নিহিত নয়। আমি চুপ করে বসে আছি, কিছুক্ষণ মধ্যে ঘুম পাচ্ছে এবং আমি বলছি আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু আমি তো যদি ঘুমিয়ে পড়তাম তাহলে তো আমি না ঘুমানো চুজ করতে পারতাম। কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত তুমি কর্মময় থাকছো ততক্ষণ পর্যন্ত বুঝতে সহায়ক হবে না। সেই জন্যই দেখা যায় ধ্যানে চুপ করে স্থির হয়ে বসা বা বিভিন্ন যে বিধি, তার মধ্যে অনেক কর্মের ভাব নেই। তো প্রথমে চণ্ডের দিকে গেল, আগে বাহ্য বিরত হও, মাথায় রাখতে হবে কারণ শরীর, হ্যাঁ, মানে যে কোনো আগে করার ভাব থেকে তুমি ছাড়ো, তারপর না করার ভাবটাকে দেখছি। আগে প্র্যাকটিস করতে হবে, ধ্যান করতে হবে, জপ করতে হবে, হ্যান হ্যান অনেক কিছু করতে হবে, এর থেকে বিরত হও। কারণ ধ্যান এখন করা হয়ে গিয়েছে। সকাল 6টা বাজলো বা 5টা বাজলো এবং আমি চললাম প্রেয়ার হলে, তাহলে ধ্যান এখন করায় পরিণত হয়ে গিয়েছে। আগে বিরত হও, আমি ধ্যান ছাড়তে বলছি না, কিন্তু এই করার ভাব ছাড়তে হবে। আমরা বলেছিলাম ধ্যানে ধ্যানই বাঁচে না, এখানে ধ্যানই আছে, মানে প্রবৃত্তি। গৃহ্যা চাস্য কেশেষু, এটা কিরকম? এক কথায় বলতে গেলে সবার আগে এই বাসনা যায় আমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, আমাকে শিবত্ব পেতে হবে। শিবত্ব পাওয়ার চৌকাঠে যখন ব্যক্তি পৌঁছায় তখন সবার আগে এটা যায় আমাকে শিবত্ব পেতে হবে, এই ভাব চলে যাবে ভিতর থেকে। তো সাধকের ভিতর থেকে এই ব্রহ্মত্ব পাওয়ার ভাব, এই শিবত্ব পাওয়ার ভাব বিলোপ হয়। এটাই চণ্ডের শিরচ্ছেদ, যে আর নয়। আমি যাকে পেতে চাই, যতক্ষণ পেতে চাই তাকে পাবো না, ঠিক আছে। তারপর নেক্সট হলো মুন্ড। প্রথমত মাথায় রাখো, এই যে মহা অসি হলো আমাদের অস্থি ভাব। আমরা কি বললাম? আমি আছি মাত্র, আমার থাকাই প্রবৃত্তি নিবৃত্তির স্বাভাবিক কারণ, বাট দেয়ার ইজ নো আলাদা কোনো ডিফারেন্ট মি এর মধ্যে নেই। এটাই দেবীর মুখে গহ্বরে প্রবেশ করে যাওয়া, বা এটাই চামুন্ডার তাকে হত্যা করা, যা ইচ্ছা বলা হোক। তো আমার মধ্যে দিয়ে করা ঘটতে থাকে। আছি তো বটে, কিন্তু দেবীর হাতের মুন্ড হয়ে আছি। এবারে আছি আমি, অস্থিভাব আছে কিন্তু ফেড হয়ে গিয়েছে, লেখা আছে কিছু কিন্তু এতই আবছা কিছু বোঝা যাচ্ছে না। এটা থাকবেই, কারণ জগদম্বার ইচ্ছায় আমরা আছি, আমাদের ইচ্ছায় নয়। এইটা আছে। ওষুধ তো খাই, খুব ডেলিভারেটলি খাই, খুব নিষ্ঠা করে খাই, কিন্তু রোগ কোন দিন কোন মিনিটে ছাড়বে আমার হাতে নয়। এটা তো থাকে না, আমাদের থাকে কবে সারবো। কি করে জানবে তুমি কবে সারবে? হতেই পারে অস্তিত্ব কর্তৃক তোমার সারা জীবনের এটা রোগ নির্ধারিত হয়েছে, আবার এমনও হতে পারে কাল সকালে উঠে দেখলে আর নেই রোগটা। এটা আমাদের কারোর হাতে নেই, কিন্তু আমরা ভুলে যাই এবং বলি কি ওষুধ খাচ্ছি মানে দ্রুত সারবো। ডাক্তার বলে 7 দিনে সেরে যাবেন, কিন্তু এটাকে বলা হয় প্রেডিকশন, প্রেসক্রিপশন। এটা সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত এই জায়গাতেই আমরা মার খেয়ে যাই, যে সিদ্ধান্ত কখনো আমি নিইনি। ভেবে দেখো, তোমার জীবনের কোনো সিদ্ধান্ত কখনো সিদ্ধান্ত নিতে পারোনি, কর্ম করতে পেরেছো। সিদ্ধান্ত তো ঘটেছে। এই সব পরিবেশ পরিস্থিতি, বিরাট চৈতন্য শক্তি এটাকে করিয়েছে। দেখো বিজ্ঞানের আর এই যে দেবী মাহাত্ম্য বা শাস্ত্রের একটিই মাত্র ভেদ। বিজ্ঞানও মনে করে একটি শক্তি করছে, কিন্তু বিজ্ঞানটাকে জড় শক্তি মনে করে, শাস্ত্রকে চেতন শক্তি মনে করে, এর ইন্টেলিজেন্স আছে মনে করে। এখন কোয়ান্টাম ফিজিক্সে এই বিষয় নিয়ে ঘাটাঘাটি চলছে, কনসিয়াসনেস বিষয়টা এসে গিয়েছে। যাই হোক, বিজ্ঞানের এতদিনের জার্নিতে বিজ্ঞানীকে জড় শক্তি বলেছে, কিন্তু এক শক্তি মেনেছে, বরাবর একই শক্তি কাজ করছে। তো এই দুটোর মধ্যেই শুধু পার্থক্য। এই যে চেতন, একে বোঝার জন্য তোমাকে বড় সংবেদনশীল হতে হয়। বিজ্ঞানের সংবেদনশীলতার কোনো সংজ্ঞা নেই, ওটা তার কাছে একটা কেমিক্যাল রিয়াকশন, এর বেশি কিছু নয়। জড় শক্তি, বস্তু শক্তি কি হয়, ভিতরে প্রেম আসলে বলবে এই হরমোন ক্ষরণ হয়, চোখের কোণে জল আসে। বিজ্ঞান এইভাবেই বোঝে, এখানে একটা পার্থক্য আছে। তো বরাবরই সেই শক্তি একই শক্তি থেকেছে এবং জীবনকে নির্ধারণ করে নিয়ে চলে গিয়েছে, কিন্তু আমরা বারবার বলেছি আমার শক্তি, আমার শক্তি। আর যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে ভুগেওছি অ্যাকর্ডিংলি। কখনো সেই কাজটি হয়েছে, কখনো কাজটি হয়নি। এত চেষ্টা করলাম, রোগটা সারলো না, দুঃখ। আর রোগ সেরে গেল, ওষুধ খেয়েছি, আমি ওষুধ খেয়েছি। তো যখন মুন্ড নিপাতিত হচ্ছে তখন সবার আগে আমিটা থেকে যাচ্ছে। আমি কখনো যাবে না, কিন্তু এই আমির আর কোনো ভ্যালিডিটি নেই। আমি আগেরবার বললাম, কোনো পারমার্থিক সত্তা নেই, আলটিমেট অ্যাবসলিউট এর কোনো লোকেশন নেই। এটা যখন তখন বদলাচ্ছে, যেমন ইচ্ছা বদলাচ্ছে, এবং এর মধ্যে আমার ডেলিভারেট কোনো ইচ্ছা নেই। এমন বলা যেতে পারে
বিভিন্ন ডেফিনেশন জীবনে আসছে এবং ডেফিনেশনগুলোকেই আমি আমি বলি। আমি সুখী, আমি দুঃখী, আমি ভালো মন্দ, আমি শিক্ষিত, আমি অশিক্ষিত। শিক্ষা দীক্ষা তোমার হাতে কোথায়? অশিক্ষিত ঘরে যদি জন্মাতে কোথায় তুমি শিখতে পারতে? পড়তে গিয়ে তোমার একটা চোখ খারাপ হয়ে যেত, কোথায় তুমি শিখতে পারতে? কোথায় তোমার হাতের জীবন? কিন্তু যখন বলার হয় আমি পিএইচডি হোল্ডার, তখন কিন্তু একদম 100% আমি করেছি। আমরা ভুলে যাই পুরো অস্তিত্ব গ্র্যান্ট করেছে বলেই আমি করেছি। এই ভাবটি সাধকের ভাব, যেটা আমরা একাদশ অধ্যায়ে গিয়ে দেখতে পাবো যে সাধক দেবীকে এইভাবে বর্ণনা করছে, আমি করিনি।